বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী। চাদরে বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্ধকার রাত, টিমটিম করে জ্বলছে মোমবাতিগুলো, পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল। বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেট পোড়াচ্ছে জিয়ান। জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলটে জয়েন করেছে। বয়স 28-এর কোঠায় হলেও দেখতে 25 বছরের যুবক। লম্বা চড়া শরীর, উজ্জ্বল বনের গায়ে রং, ধূসর রাঙ্গা চোখ। কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসল। সিগারেটের শেষ টান দিয়ে ধোয়া নয়নার চোখে মুখে ছাড়ল। মোবাইলের টর্চ অন করে বলে, বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয়, তা জানো না? নয়না চুপ করে আছে। শরীরের অসহ্য ব্যথা, চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে। বয়স কত তোমার? নাম কি? নয়না তবুও চুপ করে আছে, চোখ থেকে অঝোরধারায় অশ্রু ঝরছে। জিয়ান রেগে বলে, বৌমা নাকি? কে জিজ্ঞেস করছে? উত্তর দাও। নয়না তবু মুখ থেকে কথা বের করল না। জিয়ান নয়নার বাহু ধরে বলে, নাম জিজ্ঞেস করছে, তো উত্তর দাও। নয়না কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সুনয় না। তোমার বোন কোথায়? নীলাঞ্জনা কোথায়? আমি জানি না। আমাকে বিয়ে কেন করলে? কবুল কেন বললে? তোমাকে শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি। ভালো না বাসে? আমি প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার শারীরিক চাহিদা আছে, সেটা তো বউ হিসেবে তোমাকে পূরণ করতে হবে। কবুল যখন বলেছ তখন তো আর নিস্তার নেই। বলেই নয়নাকে আবারও কোলে তুলে নিল। নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বয়স কত? জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করলো। নয়না আরো ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল। এলোমেলো চুল, ফর্সার চেহারাটা লাল হয়ে আছে, চোখে লেপ্টে আছে কাজল, ঠোঁটজোড়া ফুলে উঠেছে। মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের। জেদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা উচিত হয়নি। জিয়ান নরম স্বরে বলল। এখন ব্লাড আসছে? নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো। নয়না উঠতে যেয়ে হোঁচট খেয়ে পড়ল। জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো। নয়নার শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠল। জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো। বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানা! কি বলবে? এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে। আসলে কি সাধ্যের দুনিয়ায় ভালোবাসা ঠুনকো? এর মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে, আমার প্যাড লাগবে। আমি কি তোমার চাকর? আমি কেন বলছো? নয়না জিয়ানের ভয়ে আরও দু কদম পিছিয়ে যায়, যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায়। ফর্সা কাঁধে লাল তিলটা জলজল করছে। জিয়ান চোখ রাঙিয়ে বলে, তুমি কি ড্রেসও পরতে পারো না? এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে? নয়না চাদর শক্ত করে ধরে বলে, আমার ড্রেস তো বাসায়। তাহলে তুমি এখানে কেন এসছো? নয়না কিছু বলবে তার আগে জিয়ান নয়নার দিকে একটা টি শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে, আজকের মতো ম্যানেজ করো, কালের ব্যবস্থা করবো। কিন্তু প্যাড। প্যাড দিয়ে কি করবে? নয়না পায়ের নখ দিয়ে দেওয়াল আস্তে কাটছে। বলো। পিরিয়ড। প্রথমবার তো, তাই ব্লাড বের হয়েছে, এখনো বের হবে না। চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো। নয়না ওয়াশরুমে এসে টি শার্ট পরতেই হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে গেল। 6 ফুট লম্বা চওড়া বডির টি শার্টের ভেতর নয়না ছানা পোনা, জিন্সটাও পরে দুহাতে ধরে আবার রুমে আসলো। জিয়ান নয়নার দিকে একবার তাকালো, তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলে, বাপাসে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে চলেছে। মাহবুব তালুকদার এবার উঠে বসলেন। বেডসাইড সুইচ টিপে দিয়ে লাইট অন করলেন। ধমকে সুরে বলেন, সেই কখন থেকে মোড়া কান্না করছো? তা মরছেটাকে? এ বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মেরেছে? মাহফুজা, কতবার বলছি মেয়ের জন্মেই হয় পরের ঘরের জন্য, আজ না হয় কাল পাঠাতেই হতো। তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে ফাটিয়ে দিবে? আমি যা করছি এই তালুকদার বংশের মান সম্মান আর
ভালোর কথা চিন্তা করেই করছি। আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়। সবসময় তুমি ভালো করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য, নয়তো তার পরিবারের জন্য। কিন্তু সেসবে আমার মেয়েটাকে কেন কোরবানি দিলে? আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না। নীলাঞ্জনা একটু ভুল করছে, তার ভুলের জন্য আমার শাস্তি দেব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কোথাওটুক সেটা তো হতে দিতে পারি না। নাজিম চৌধুরী যেমন নাম, তেমন তার দাপট। তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো না। বা নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন দিয়ে দিলে। বলি কেন বলছো? মেয়ে আমার ভালো থাকবে? তা তো থাকবে। এখন এসে চিরগণ্ডি ফেরোতে পারলো না সে মেয়েকে এক প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিয়েছ। বলছো মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয় না নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচ লাগলে আমি কাউকে ছেড়ে দেব না। জেলের ভাত খাওয়াবো সবাইকে, বলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করে বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভুরকুচকে কলটা রিসিভ করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার আছে তালুকদার সাহেব? রাগ অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয়। যেটা বলার জন্য কল করেছেন, সোজা সেই পয়েন্টে আসুন। আমার মেয়েটা নাবালিকা, এখনো তার 18 বছর হতে আরও 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আপনার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো? ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন। নাজিম সাহেব কল কেটে দিয়ে বলে, নাইস জোকস। একটা 27 বছরের যুবকের বউ কিনা নাবালিকা। মিতা বেগম বললেন, কি বলো? তাহলে যাও, ছেলেটাকে আটকাও। রাগের বশে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে। তোমার ছেলের রাগ তোমার অবশ্য জানা। কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না, না করবেই করবে। কি হলো রেজাল্ট? মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল। শেষে কি হলো? তারা আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল। এবার যা হওয়ার হোক, তুমি চুপচাপ ঘুমাও। এইসবে বাচ্চা মেয়েটার কি দোষ? ও তো ভিকটিম। সবাই ওর উপর চাপিয়ে দিল সব। সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিয়ান। আড়মোড়া ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাকমুখ কুচকে উঠে পড়ল। ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, মেয়ে ওঠো। কি হলো, উঠছো না কেন? আমার পিরিয়ড চলছে, ঘুমোতে দাও, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকলো না নয়নাকে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বাসার কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাইরে। ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। আবার ঘুরে ফিরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না। ধুর, আজকে মাস সমান এইভাবে যাবে? আপনার কিছু লাগবে? জি, 1 প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলে, স্যার নতুন বিয়ে করছেন বুঝি, তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন? আরে স্যার, এসব তো কমন ব্যাপার, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন। দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। আপনাকে কত টাকা দিব? 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে। বাসে এসে ঢুকতেই মিতা বেগম বলেন, মেয়েটার সাথে ভালো আচরণ করিস, মেয়েটার বয়স কম। বয়স কম? তাহলে বিয়ে কেন দিলে? বাসায় সাজিয়ে রেখে দিত। যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না। বিয়ে যেহেতু হয়েছে, বউ তোমারই থাকবে, কেউ নিয়ে যাবে না। কয়েকটা দিন সময় দাও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি, তবে দুঃখিত, তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলসজ্জা ছেড়ে ফেলেছে।
কথা শেষ করার আগে জিয়ানের গালে ঠাস করে একটা চর পড়ল। জিয়ান রক্ত চক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব। তুমি কি মানুষ আছো? মানুষের তো বোধ বুদ্ধি থাকে। নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভিয়ার করো। কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছো, সারা জীবনের জন্য সে তোমার অর্ধাঙ্গিনী, নিজের অর্ধেক অংশ ও তোমার, তাই সেভাবেই ট্রিট করবে। বাবা মায়ের সামনে কথা বলার ম্যানার্সটুকুও হারিয়ে ফেলেছো। তোমাকে পড়ালেখা করাতে পাঠিয়েছিলাম প্রেম করতে, না করেছো প্রেম। হাজারবার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না, তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি। কী লাভ হলো? সেই তো তোমার সাধারণ প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল। বললাম ফিরে আসো, কিন্তু না, তোমার তো বউ লাগবেই। বউ ছাড়া তুমি ফিরবে কেন? তাই বউ যখন নিয়েই এসেছো, তার যত্ন করো। আর হ্যাঁ, এরপর কথা বলার সময় সামনের মানুষটা কে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে। জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসলো। দোতলায় সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ার বাসটা পা দিয়ে ফেলে ভেঙে ফেলল। ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে। রুমে এসে দেখে নয়না ব্লাউজে ফিতা বাঁধার চেষ্টা করছে। চোখটা ফিরিয়ে নিল, কিন্তু বেহায়া নজর আবার সেদিকেই পড়ল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত, সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা ঘাড়ের উপর জোড়া তিল দুটো যেন জিয়ানকে চুম্বকের মতো টানছে। কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান। জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়ল করা সহজ না। তা বয়স কম হলো, পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলে, আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্সটুকু নেই? রুমে ঢোকার আগে নক করতে হয় তো। এটুকু বলেই ঢোক গিলল নয়না। যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পারতি না, কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয়। নিজেকে তখন সিংহের গোয়াই অসহায় বেড়াল মনে হয়। হামারা রুম হামারা মার্সি। অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাটা অবোকামি। মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। সাথে সাথেই ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মুখের ভেতর কেমন ধুকপুক করছে। নয়না শাড়ির দুহাতে ধরে কোনো মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ কখন যেন আক্রমণ করে বসে। হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো। নয়না দু কদম পিছিয়ে গেল। জিয়ান দু কদম এগিয়ে আসলো, ভীত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন, কি করছেন? জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। নয়না চোখ বন্ধ করে নিল। হার্ট এত জোরে বিট করছে যেন মনে হচ্ছে তবলা বাজাচ্ছে। ভেঙে ভেঙে বলল, হুম, অসভ্যতা করা এখনো বাকি। বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশে নয়নার কাঁধে মাথায় রেখে বলে, উফ, বড্ড আদরে তুমি। বিয়ে যখন হয়েছে বাসাটা সেরে ফেলে। এত কিউট টেডি বিয়ের মতো বউকে আদর আদরে ভরিয়ে দিতে হয়। কে জানে এই বিয়ে কদিন টেকে। নয়নার বন্ধ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর, ফিরও তাকায় না। আগামীকাল রিসেপশনের পরে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। হঠাৎ এমন হওয়ায় শাড়ি পুরোটাই এলোমেলো হয়ে গেল। জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, টেবিলের উপর প্যাড রাখা, আমি বের হচ্ছে, তাড়াতাড়ি শাড়ি ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়না শাড়ি প্যাঁচাতে লাগলো। না, কোনোভাবেই আগামাথা মেলাতে পারছে না। ধুর, এসব শাড়ি ফাড়ি আমায় দিয়ে পরা হবে না। কিন্তু আমি পরবোটা কি? কোনো ড্রেসও তো আনা হয়নি। গালে হাত দিয়ে কতক্ষণ ভাবলো, তারপর নিজের খোরাফাতি বুদ্ধি কাজে লাগিয়ে পরার মতো ড্রেস বানিয়ে নিল। প্যাড হাতে নিয়ে বেশ অবাক হলো। প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাট আর ডেইরি মিল্ক চকলেট দেখে বেশ অবাক হলো নয়না। মনে মনে বলে, লোকটা কি এই বুড়ো বয়সে চকলেট খায়? এমন রসকসহীন মানুষ চকলেট কি করে খেতে পারে? চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে চকলেট খাওয়া শুরু করলো। জিয়ান চলে যেতেই মিতা বেগম বললেন, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে?
একদম চুপ থাকো। এসব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছে ছেলেকে। বয়স, বাবা মায়ের বয়সের সামনে তার আবার কি? অন্যায় দেখলে কানে নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর হ্যাঁ, ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসিপশন, সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে। এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আরেক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চৌধুরী বা পরিবার হাত ছাড়া তো করা যায় না। ডার্টি গেম খেলেছে। দোষ তো তোমার ছেলেরও আছে। সেটাও তোমার ফল্ট। আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি রেজাকে। তখন তুমি বললে দয়া করে ভরা আসরে সিন ক্রিয়েট করো না, যা হচ্ছে হতে দাও। জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তুই কি আসলে মেয়েটার সাথে ইন্টারডেম হয়েছিস? চুপ কর শালা, মেজাজ এমনিতেই খারাপ, আর খারাপ করিস না। নিকোটিনের শেষ টান দিয়ে বলে, করতে পারলাম কই? তাহলে কি করেছিলি? এই অবস্থা কি করে হলো? তেমন কিছুই করিনি। টেনের রুমে নিয়ে এসছে, জবরদস্তি করেছে। পুরোটা কমপ্লিট হওয়ার আগে মেয়ে বেহুশ। তুই এইটুকু মেয়ের সাথে জবরদস্তি করেছিস? মেয়েটা বাচ্চা ব্রো। রাগ তোর বাচ্চা, 6 মাসের বাচ্চার মা হয়ে যাবে, আসছে বাচ্চা। একটা বাচ্চা মেয়েকে কোনো বাবা বিয়ে দেয়? আমার ওর বয়সের ডিফারেন্স জেনে বিয়ে দিয়েছে। জিয়ান, তুই তো আমার বন্ধু জিয়ান না। আমি যে জিয়ানকে চিনি সে তো মেয়েদের সম্মান করে, ভদ্র প্রকৃতির একজন আদর্শ পুরুষ। ভদ্রতাকে আমি দাফন করে দিয়ে এসেছি ওই বারের উঠোনে। কি দোষ ছিল আমার? ভালোবেসেছিলাম এটুকুই। সবার বিরুদ্ধে যে বিয়ে করে নিজের অর্ধেকের বানাতে চেয়েছিলাম, এটাই ভুল। এখানে সুনায়নার দোষটা কোথায়? সাপের বংশে মানুষ আসবে থেকে? ওরা সব কটাই সাপ, তাই 20 দাঁত আগে উপরে ফেলব। ভাগ্যিস পিরিয়ড শুরু হয়েছে, নয়তো আমি ওর এমন হাল করতাম জীবনে অন্য কোনো পুরুষের কথা চিনতে আনতেও ওর উপর রূপ কেঁপে উঠতাম। তুই যাচ্ছিস কবে? তোর ছুটি শেষ হবে কবে? সিগারেট ধরতে ধরতে বলে, 5 দিনের ছুটির 3 দিন শেষ, আর 2 দিন বাকি আছে। আচ্ছা, লাবিব কই? ওরে তো আমার বিয়ের দিন থেকে দেখছি না, মোবাইলে সুইচ অফ। লাবিব গ্রামে গেছে। লাবিবের কথা ছাড়, আমার কথা শোন। মেয়েটাকে 1টা বছর সময় দে। এবার এসএসসি দিবে, সেটা শুরু করুক। ততদিনে এই তোর সম্পর্ক ও ওর সম্পর্ক মজবুত হোক। এমন কিছু করিস না মেয়েটার সাথে যাতে মেয়েটা ছেড়ে যেতে বাধ্য হয়। দ্রুত উঠে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে আসলো নাহিদের রুম থেকে। সোজা বাসে এসে নিজের রুমে ঢুকলো। খাটের উপর তাকিয়ে দেখে খাটের উপর বসে চকলেট খেতে ব্যস্ত নয়না। শার্টের গলার কাঁধ বেয়ে পড়ে কাঁধের বেশ খানিকটা স্পষ্ট। ঝাঁঝালো কণ্ঠে ডাকলো, এই মেয়ে। ভয়ে চকলেট মুখের পাশে লেপটে গেল। হাত পেছনে নিয়ে চকলেট লুকিয়ে রাখলো। তোমার সমস্যা কি? সবসময় নিচে সরে দেখানোর চেষ্টা করো কেন? এসব কি পড়েছ? শাড়ি কই তোমার? নয়নার বলতে ইচ্ছে করলো, চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মনে মনে এসব ভাবছে। কি হলো, উত্তর দাও। শাড়ি কোথায় তোমার? নয়না উঠে দাঁড়িয়ে বলে, এই তো। পুরো শাড়ি পেয়েছি, কোমর পর্যন্ত গুজে রেখেছে। দাঁড়ানোর ফলে শার্টের হাতার ভেতরে হাত দুটো হারিয়ে গেছে। জিয়ানের পর রাগ না, হাসি আসছে। সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলে, আসলে তো বাচ্চা লাগছে দেখতে। মুখে চকলেট লেপটে আছে, শাড়ি এমনভাবে বেঁচে রেখেছে তো কদম হাঁটলে উষ্টা খেয়ে পড়বে। বুঝলাম না, পুরো পরিবার কি আমার সাথে আবার একটা ধোঁকা করলো? বিয়ের দিন তো জলপাই রঙের লেহেঙ্গা পরা মেয়েটাকে এত বাচ্চা লাগেনি। এমে এদিকে এসো। নয়না বারবার হাতা দুটো উপরের দিকে ওঠানোর চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করে মোটামুটি হাতা দুটো কাবু করতে পেরেছে। শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইলেই বেডের উপর থেকে ধপাস করে পড়ে যেতে নিলে জিয়ান ধরে ফেলে। জিয়ানের গলা জড়িয়ে ধরে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে নয়না। মনে মনে বলে, আমার রণবীর কাপুর। জিয়ান ঠাস করে নিচে ফেলে দেয়। নয়না জোরে বাবা গো বলে জোরে চিৎকার করে ওঠে। আরও চিৎকার দেওয়ার আগে জিয়ান নয়নার মুখ চেপে ধরে। মনে মনে নয়না বলে, তুই একটা ভিলেন, তোকে আমি এমন শিক্ষা দেব খালি আরেকটু সাহস আমার বাড়ুক। রুমের মধ্যে বসে না থেকে যাও, মেয়েটার কাছে যাও, খোঁজ নাও, মেয়েটাকে দেখো তোমার ছেলে তার কি অবস্থা করেছে। দরকার বলে
ডাক্তার খবর দেই। ডাক্তার সুলতানা পারভিনকে কল করলেই চলে আসবে। নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসলো। মিতা বেগম দ্রুত ছুটে আসলেন রুমে। এসে দেখে নয়না নিচে পড়ে আছে। জিয়ান তার খুব কাছে মুখ চেপে ধরে রেখেছে। মিতা বেগম জিয়ান বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসলো। মিতা বেগম দ্রুত এসে নয়নাকে বুকের সাথে চেপে ধরলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার এই অবস্থা কেন মা? নয়না আর চোখে জিয়ানের দিকে তাকাচ্ছে। রুম থেকে বের হ। জিয়ান সাদা শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। মিতা বেগম নয়নাকে ধরে বেডে বসালেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি শাড়ি পরতে পারো না? নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। আসো আমি পরিয়ে দিই। বলে নিজের আঁচল দিয়ে নয়নার মুখে লেপ্টে থাকা চকলেট মুছে দিলেন। সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনাচ্ছি। আচ্ছা, সকালে তোমার কেমন নাস্তা পছন্দ? নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরে বিভিন্ন চিহ্ন দেখেছে, যা তার ছেলের বদদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে। মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না নয়না, শরীর খুব ব্যথা করছে। আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে। আমি আপনার সাথে থাকবো আন্টি। আচ্ছা ঠিক আছে, তবে জানো তো, বিয়ের পর মেয়েদের একমাত্র ভরসাযোগ্য আশ্রয়স্থল স্বামী। নয়না মিতা বেগমের আঁচল খামচে ধরল। গতকাল রাতে তার সাথে যা হয়েছে, এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারবে কখনো? মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল, তোমার স্বামী ততটা খারাপ না। যে রূপ তুমি দেখছো সেটা তোমার বোনের উপর রাগ ক্ষোভ থেকে। তবে তোমাকে ভালোবাসা দিয়ে ওর ওই রাগ মোচন করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সহযোগিতা করব আদর্শবান স্ত্রী হয়ে উঠতে। এখন বসো, আমি খাবার নিয়ে আসি। মিতা বেগম চলে যেতেই নয়নার লীলাঞ্জনার কথাটা মনে আসলো। আচ্ছা, নীলাঞ্জনা আপি তো লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো, তাহলে এই তিত করলার সাথে কি সম্পর্ক? নীলাঞ্জনা আপি কি টু টাইমিং করতো? কেন এমনটা করলে আমার সাথে নীলাঞ্জনা আপি? কেন করলে? তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। চোখের পানি মুছে ড্রেসিং টেবিলের উপর একটা মোবাইল দেখতে পেল। দ্রুত মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটনে ক্লিক করতেই মোবাইলের স্ক্রিনে দুজন কপতির হাস্যোজ্জ্বল পিক ভেসে উঠল। এটা তো নীলাঞ্জনা আপি আর তিত করলা, দুজনে এতটা ক্লোজ। তার মানে আমি যা ভাবছি তাই। মোবাইলটা হাত থেকে রাখার আগেই কেউ ছো মেরে নিয়ে নিল। কর্কশ কণ্ঠে বলে, সাধারণ বোধ বুদ্ধি নেই, পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। আপনি নীলাঞ্জনা আপিকে কতদিন ধরে চেনেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। নয়নার দিকে চোখ পড়তে চোখ গেল গলার দিকে। রক্ত জমে জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের উপর। মনে একজন রেখে ঘরে কেন আমাকে আনলেন? মলিন কণ্ঠে বলল নয়না। তোমার বয়স কত? পেছন থেকে মিতা বেগম বলেন, 16 বছর। এখন মনে হলো বইয়ের বয়স জানতে হয়, বিয়ের আগে জানতে হয়, বিয়ের পরে না। সরি আম্মু, আমার ভুল হয়েছে। আমি আমার ভুল শুধরে নেব। আজই শুনে ওনাকে ওদের পাশে ফেরত দিয়ে আসবো। লাবিব লীলাঞ্জনার পিঠে চুল সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু খেল। কোমরের হাতটিকে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার প্রিয়তমা। লীলাঞ্জনা কিছুটা সরে দাঁড়ালো। লাবিব, কতবার বলবো বিয়ের আগে আমার এসব পছন্দ না। আমরা বিয়েটা কবে করছি? করছি না আমরা বিয়ে? ভালোবাসি আমি তোমাকে। কি অদ্ভুত, তোমাকে টাচ করলেই তোমার শরীর জ্বলে ওঠে। তা তো উঠবেই। পাইলট জিয়ান রেজা চৌধুরীকে খুব মিস করছে বুঝি। এতই যখন রেজার জন্য প্রেম উতলে পড়ে, তাহলে আমার সাথে আসছে কেন? রেজাকে বিয়ে করলে এখন হানিমুন সেরে ফেলতে। লীলাঞ্জনা ঠাস করে লাবিবের গালে চর বসিয়ে দেয়। আমার এখন মনে হচ্ছে আসলেই আমি ভুল মানুষের জন্য সবাইকে ত্যাগ করেছি। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো? আমি তোমাকে কি বলছি জাস্ট এতটুকুই তো, শারীরিক সম্পর্কে আমরা বিয়ের পরে জড়াবো পবিত্রভাবে। যে পুরুষ শরীরের পাগল হয় সে তো কখনো ভালোবাসতে পারে না। তার নেশা শরীর পেলে একদিন ঠিক তার নেশা কেটে যায়। আমি আজ এক্ষুনি বাসায় চলে যাব, তোমার সাথে আর এক মুহূর্তও থাকবো না।
আমার পরিবার আর আমার যা মান সম্মান যাবার তা তো ধুলোয় মিশে গেছে। তোমার মতো মানুষের সাথে থেকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারবো না। লাবিব নীলাঞ্জনার হাত ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কি করব বলো? তোমাকে দেখলে আদর করতে ইচ্ছে করে নিজের মধ্যে তোমাকে মিশিয়ে নিতে। আজই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না লাবিব। আমার মনে বলছে তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই। এভাবে বলছো? বলছি তো ভুল হয়েছে। এই কান ধরে সরি প্লিজ, এবারের মতো করো ময়না পাখি। করতে পারি এক শর্তে। কি শর্ত বলো ময়না পাখি? তোমার জন্য এই অধমের জানও হাজির। কথা দাও আমাদের মাঝে কখনো তুমি জিয়ানকে টেনে আনবে না। আমি যদি ওকে সত্যি ভালোবাসতাম তাহলে ওরে ছেড়ে তোমার কাছে আসতাম। জিয়ান আমার স্কুল লাইফের ভালোবাসা। তখন আমি নেহাত বাচ্চা ছিলাম, আবেগে ভেসেছি। তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি অনুভব করছি, হ্যাঁ এটাই ভালোবাসা। লাভ ইউ আমার ব্যক্তিগত ময়না পাখি। এবার যাও বিয়ের আয়োজন করো। তুমি নাস্তা করে রেডি হও, আমি কাজে নিয়ে আসছি। অপেক্ষায় রইলাম প্রেমিকা থেকে প্রিয়তমা স্ত্রী হওয়ার। আম্মু, আমি সত্যি দুঃখিত। সুনয়নের বয়সটা যে এত কম আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি আমার ভুল শুধরে নেব। তোমার কি বিয়েটাকে ছেলে খেলা মনে হয় জিয়ান? বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। এটা তোমার কিনে আনা কোনো শোপিস না। ভালো লাগলো কিনে আনলে, ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিলে। তুমি যথেষ্ট ম্যাচিওর, তাই নিজের জ্ঞান কাজে লাগাও। বোকাদের মতো কাজকর্ম করার কোনো মানেই নেই। নয়না, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। যাওয়ার সময় জিয়ানকে বলে গেল, আমি যাবো আর আসবো, ওর সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করবি না। নয়না বেডের এক কোণায় বসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো। বাপরে, রুমের ফার্নিচার থেকে শুরু করে রুমের দেওয়ালের রং পর্দা সব সাদা। এত শুভ্রতায় জড়ানো মানুষ এমন খারাপ হয়? এই মেয়ে শোনো, প্রথমত আমার নাম সুনয়না, নট এই মেয়ে। তুমি না বাচ্চা। বাচ্চা কাকে বলে জানেন? মন চাইলেই আপনি যার গাল টেনে দিতে পারেন, কোলে নিতে পারবেন তাকে। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? পুরো 33 কেজি ওজন আমার, আর বয়স 16। সো বাচ্চা আর এই মেয়ে দুটোর কোনোটাই আমার সাথে যায় না। তার মানে তুমি এক্সট্রা পাকা। আপনি যাই বোঝাতে চান আমি বুঝবো না, কারণ আপনি জিলাপির প্যাচের চেয়েও কঠিন প্যাঁচানো। আর ভাববেন না আমি ভীতু। আমার কিন্তু অনেক সাহস জানেন। আমার ক্লাসের রাফির নাক ফাটিয়ে দিয়েছিলাম এক ঘুষিতে। আপনি বড় তাই কিছু বলিনি। কাল রাতে যা করেছেন আপনার নামে মামলা করা উচিত। মামলা হইলে পরে দেখে নেব থানায়। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। আপনার মুখে গান মানায় না, আপনার মুখে করলার মতো তেতো কথাই মানায়। আপনাকে আন্টি ছোটবেলায় মধু দেয়নি মুখে? তুমি তো বড্ড বেশি কথা বলো। তোমাকে আজ আমি বাসায় দিয়ে আসবো। বয়সের চেয়ে বেশি কথা শিখেছো, পিচ্ছি কথাকার। একদম পিছিয়ে বলবেন না। জিয়ান হুট করে নয়নাকে কোলে তুলে নিল। ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। বাচ্চাদের এভাবেই কোলে নিয়ে আদর করতে হয়। মনে মনে নয়না বলে, নেহাত 6 তলা বিল্ডিং এর মতো দেহ আর লম্বা, নয়তো আমি বোঝাতাম আমাকে নিয়ে মজা করার শাস্তি কত কঠিন। জিয়ান নয়নার সামনে বসলো। প্রথমবার নয়নার দিকে নজর দিল, ভালোভাবে লক্ষ্য করলো। হলদে ফর্সা গায়ের বরণ, পিঙ্কিস একজোড়া ঠোঁট, হরিণের মতো টানা টানা একজোড়া চোখ, চেহারা জুড়ে অদ্ভুত সরলতা। হঠাৎ কপালে ডান পাশে চোখ পড়তে জিয়ানের চোল শক্ত হয়ে গেল। ঠিক লীলাঞ্জনার কপালের ডান পাশে যেখানে তিল, নয়নারও সেম। আপনি রেগে যাচ্ছেন কেন? ভয় করছে তো আমার। জিয়ান হুট করে নয়নার চুলগুলো মুঠ করে ধরল। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে। এই রূপের জালে আমাদের মতো ছেলেদের জীবন ধ্বংস করে দিস। তোদের এমন অবস্থা করা উচিত যাতে আর কোনো ছেলের জীবন নষ্ট না হয়। ভালোবাসাকে তোদের কাছে খেলনা মনে হয়। নয়না ব্যথায় কুকড়ে উঠল, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুকণা। ব্যথাতুর কণ্ঠে অনুনয়ের সুরে বলল, ছাড়ুন, আমার লাগছে। মিতা বেগম রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে বলে, জিয়ান, এসব কি হচ্ছে? মানা করেছিলাম তো ওর সাথে মিসবিহেভ করতে। হাতে থাকা খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে নয়নাকে
আগলে নিলেন বুকে। জিয়ান ততক্ষণে রুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। দাঁড়াও। মিতা বেগমের কণ্ঠ শুনে স্থির হলো জিয়ানের পা। আম্মু প্লিজ, এখন এই মুহূর্তে আমার কোনো রকম জ্ঞানের বাণী শোনার মন মানসিকতা বা ধৈর্য কোনোটাই নেই। আমাকে একটু একা থাকতে দাও। তোমার মেজাজ নিয়ে ডিপ ফ্রিজে রেখে আসো। আজ তুমি যেটা করলে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো সন্তান আমি গর্ভে ধারণ করেছি। এইটুকু একটা মেয়ে, তুমি ওর উপর শারীরিক মানসিক টর্চার করেই যাচ্ছ। তোমার প্রেমিকা তোমাকে ধোঁকা দিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে, তাতে এই নিষ্পাপ মেয়েটার কী দোষ? আর কোন মেয়ে এমন মেজাজ সহ্য করবে? মেয়েটা ঠিক ডিসিশন নিয়েছে তোমাকে ছাড়ার। আর হ্যাঁ, মনে রেখো, ও আজ থেকে আমার মেয়ের মতো। জীবনে দ্বিতীয়বার ওর গায়ে আঘাত করার কথা চিন্তাও করলে তোমার মতো ছেলেকে অস্বীকার করতে আমি দুবার ভাববো না। জিয়ান বাহিরে এসে সোজা চিলেকোঠায় চলে আসলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আমি কি দোষ করেছিলাম? শুধুমাত্র নীলাঞ্জনাকে ভালোবাসতাম। আমি তোমাকে কিভাবে বোঝাবো আম্মু? নীলাঞ্জনাকে আমি খোলসের আড়ালে থাকা মুক্তর মতো যত্নে রেখেছিলাম। নিজের শতাঘাত সহ্য করলেও কখনো শরীরে সামান্য আঁচড় আসতে দেয়নি। কেউ কেন বোঝে না? ছেলেদেরও হৃদয় আছে, তাদের হৃদয়ের রক্তক্ষরণ কেউ কেন দেখতে পায় না? তারও পুরো বিরহের অনলে সেই দগ্ধ হৃদয়ের আর্তনাদ কারো হৃদয় স্পর্শ করে না কেন? কেন? তুমি ভুল ছিলে না, তুমি ছিলে সদ্য ফুলের সুবাসিত ফুল, যার গ্রাণের মাদকতা আমাকে নিঃস্ব করে দিয়েছে। রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই। জিয়ান পা টিপে টিপে রুমে আসলো। বেডের উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এক কিশোরী। শাড়ি সরে যেয়ে কিশোরীর উন্মুক্ত হয়ে আছে শরীর বেশ খানিকটা অংশ। আলতো হাতে কোলে তুলে নিল ঘুমন্ত কিশোরীকে। চুপিসারে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনে সিটে নয়নাকে বসে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিল শরীরে। হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসলো। জিয়ান খানিকটা ভয় পেল। কিছু সময় সেভাবেই রইল। বুঝতে পারল ঘুম ভাঙেনি। আলতো করে হাত সরিয়ে এনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। রাতের নীরব রাস্তা, দু একটা দূরপাল্লার বাসের শোষ ক্ষীণ আওয়াজ। সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। খুব ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে। নয়নার মাথাটা জিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছিল, তারপর নিজে ঠিক করে রাখলো। বেশ কিছু দূর আসার পরে পুলিশ চেকপোস্ট পার হতে হয়। নয়নার মাথাটা সিটের সাথে ঠিকভাবে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে জিয়ান। গাড়ির কাগজপত্র সব দেখায়। একজন অফিসার বলে, আপনার সাথে গাড়িতে উনি কে? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ, তার প্রমাণ কি? আপনার কি মনে হয় এই রাতে আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরবো? বলছি যখন আমার ওয়াইফ, তখন অবশ্যই আমার ওয়াইফ। প্রমাণ দেখান, তারপর বিশ্বাস করব। আপনাকে বিয়ে হয়ে গেছে কতদিন? গত সপ্তাহে শুক্রবার। আজ তো রবিবার, নিশ্চয়ই আপনার ফোনে একটা পিকচার আছে, সেটা দেখান। দেখুন স্যার, আমি একজন পাইলট। তাছাড়া আমার ওয়াইফ ঘুমিয়ে আছে। আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আপনার বাসায় কারোর সাথে কথা বলিয়ে দেন। আর আপনি যে হন না কেন, আইন সবার জন্য সমান। হতে পারে এই মেয়েটা আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। একজন যে জানালার কাছে বাড়িতে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। জিয়ান দ্রুত গাড়িতে এসে নিজের গায়ের শার্ট খুলে নয়নার গায়ে পরিয়ে দিচ্ছে। নয়না ঘুমু ঘুমু চোখ দুটো কোনো মতে খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমার ছেড়ে দিন, আমাকে আর ব্যথা দেবেন না। একদম চুপ, একটা কথা বলবে না। বাইরে পুলিশ, সারাতে খুলে রাখছে অর্ধেক। আমার ওয়াইফ কি অবস্থা অন্য কেউ দেখবে? নয়না জোরে চিৎকার দিয়ে বলে, কে আছো, বাঁচাও। বাইরে পুলিশের লোকেরা বলতে থাকে, গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজায় ভেঙে ফেলতে বাধ্য হব। একটা শব্দ করবে না, চুপ করে থাকো। তোমার বাবার নাম্বার বলো। বাবা? এত রাতে? হ্যাঁ, তোমার বাবা। আপনি না চৌধুরী বংশের ছেলে? তো বলুন, আমাকে হ্যারাসমেন্টের দায়ে আপনাদের কি চাকরি খেয়ে দেবো আমি? জাস্ট সাইলেন্ট, যেটা বলেছি সেটা করো। ফোনটা দিন, নাম্বার উঠিয়ে দিই। এরপর বের হয়ে এসে বলে, আপনাদের কাজ কি রাতের বেলা ভদ্র মানুষদের অসম্মান করা? না, আমাদের ডিউটি শেষ এবং জনগণ নিরাপত্তা দেয় না, আমরা সেটাই করছি। জাস্ট ওয়েট। কল করলো মাহবুব তালুকদারের নাম্বারে। কল ঢোকার আগেই কেউ একজন মোবাইল নিয়ে কল কেটে দিল। তুমি বাইরে কেন এসেছো? তুমি আদর্শ হাজবেন্ডের মতো আমাকে প্রোটেক্ট করার জন্য একা লড়াই করবে আর আমি ঘুমিয়ে থাকবো? জান, আমি সুনয়না তালুকদার, পিতা মাহবুব তালুকদার। এই যে 2 দিন আগে শুক্রবার গেল,
সেই দিনটাই ছিল আমার আর আমাদের ভালোবাসার প্রণয়ের দিন। আমার হাজব্যান্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম। এতে আপনাদের সমস্যাটা কি? আচ্ছা ম্যাডাম, সরি, তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না। সুনয়না রাগী কণ্ঠে বলল, আপনার বউয়ের সাথে নিশ্চয়ই আপনি বেমানান, তাই এইসব উল্টাপাল্টা কথা বলছেন। এই চলো তো, সময় নষ্ট হচ্ছে। বলে জিয়ানের হাতের মধ্যে হাত রাখলো। গাড়িতে এসে বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আসলে আমি অনেক সাহসী, কিন্তু সমস্যা হলো আমার আর একটু সাহস দরকার, তারপর আপনার সাথে বোঝাপড়া করব। এই প্রথম সুনয়নার মুখ থেকে স্বাভাবিক কথা শুনল জিয়ান। বেশ কিছুক্ষণ সুনয়নার দিকে তাকিয়ে রইল। এভাবে দেখার কি আছে? আপনারই তো বউ, না চাইলেও সারা জীবন এই মুখ দর্শন করতে হবে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সরি। নয়না অবাক হয়ে বলে, আপনি কিছু বললেনই মাত্র। সরি, আমি আসলে দুঃখিত। আমার উচিত হয়নি তোমার সাথে এমন আচরণ করা। তোমার তো এখানে কোনো দোষ নেই, উল্টা আমাদের মাঝে তুমি ফেসে গেছো। রিয়েলি সরি সুনয়না। আপনি সরিও বলতে পারেন। এক কাজ করুন, আপনার সরির আচার বানিয়ে ধীরে ধীরে 1 চামচ করে খেয়ে ফেলুন। আমি তোমাকে একেবারের জন্য রেখে যাবো এখানে। খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে। দেখুন, আমার এইটুকু মাথা, তাও আবার বিশাল চুল, তার ভেতরে খোলস, খোলসের ভেতর এইটুকু বুদ্ধি। তাই সহজভাবে বলুন মিস্টার পাইলট। খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাবো। যা ইচ্ছে করুন, আগে আমার বাসায় দিয়ে আসুন। না, আমি বাসায় যাব না। আপনি এক কাজ করুন, আমাকে কোনো হোস্টেলে রেখে আসুন। আর ইউ ক্রেজি? হঠাৎ করে অশ্রুর টলমলো নেত্রে তাকিয়ে বলে, জানেন, আমি না ধর্ষণ সম্পর্কে পত্রিকায় পড়েছি, টিভিতে নিউজ দেখেছি, কখনো কল্পনাও করিনি সেই সব কিছুর ভিকটিম আমি নিজে হব। আমার আপনাকে দেখলে ভয় হয়, মনে হয় এখনই হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বেন আমার উপর। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। এই মুহূর্তে নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের। শেষে কিনা সে কোনো মেয়ের কাছে ধর্ষক। চোখে রক্ত জমাট বেঁধে গেছে। হাত মুঠো করে নিজের প্রতি আশা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নয়নার গায়ে হাত দিতেও লজ্জা হচ্ছে এখন। নয়নার মাথায় হাত রেখে বলে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর তা কখনো আমি চাইনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি কথা দিয়ে সবকিছু ঠিক হবে না। আমি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত দিয়েছে, জানি না তুমি কখনো আমাকে ক্ষমা করবে কিনা। আর কিছু বলার আগে নয়না জিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না নয়না। আমার কালো ছায়া কোনোদিন আর তোমার উপর পড়বে না। আমি জানি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত তাজা আছে, তা হয়তো এ জন্মে আমি মুছে দিতে পারবো না। পারলে ক্ষমা করে দিও। নয়না কিছু বলতে যেও বলতে পারলো না। গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল। জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে, আমি কি এখান থেকে চলে যাব, নাকি বাসার ভেতর পর্যন্ত আসবো? আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন, তাই তাদের কাছে ফেরত দিয়ে আসবেন আমায়। দারুণ বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে। বাসায় দরজায় এসে বারবার কলিং বেল দেওয়ার পর মাহফুজা বেগমের ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমে এসে লাইট অন করে বলে, দরজা খুলে নয়নাকে দেখে বলে, মা তুই এত রাতে? সব ঠিক আছে তো? কি হয়েছে? তোমার শার্ট ওর শরীরে কেন? কি করছো আমার মেয়ের সাথে? আম্মু, ভেতরে আসতে দাও আগে। আয়। বলেই দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুলল। চোখ ডলতে ডলতে বলেন, এত রাতে তোমার আবার কি হলো? মেয়ে আর মেয়ের জামাই এসেছে, দ্রুত চলো, আমার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মাহবুব তালুকদার এসেই বলেন, এত রাতে কি এমন এমার্জেন্সি পড়লো যে বাসায় চলে আসলে? আসার আগে একটা ইনফর্ম তো করবে। আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে আসলাম। আচ্ছা, কথা পরে হবে। নয়না, তুই বরং জামাইকে নিয়ে রুমে যা। ওরা দুজন রুমে ঢুকতেই মাহবুব তালুকদার বাহির থেকে দরজা লক করে দিল। লাল টুকটুকে বেনারসিতে সেজে বসে আছে লীলাঞ্জনা, হাত ভর্তি মেহেদি। বাসা থেকে পালানোর সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল, সেসব দিয়েই বিয়ের আয়োজন করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করল লাবিব। লীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমার প্রেমে আমি কেন, যে কোনো পুরুষই পড়তে বাধ্য। তোমার সৌন্দর্যের বর্ণনা শেষ করা যাবে না। ইস, সবাই বলবে জিতেছি। ইচ্ছে করছে টুক করে তোমাকে খেয়ে ফেলি, নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি। লীলাঞ্জনা বেশ অবাক হলো। আচ্ছা লাবিব, আমার রূপ দেখেছে?
আমার চোখ ভর্তি অশ্রু ওর চোখে পড়ছে না? কই একবারও জিজ্ঞাসা করলো না তোমার চোখে পানি কেন? একবারও বলল না তোমার হাতের মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি? তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে? ওই সুন্দরী বউ, কি ভাবছো বলো তো? তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো, অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয়ে পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো নাকি শুধুই আটকে আসো আমার মোহমায়ায়? লাবিব এগিয়ে এসে বলে। কবুল বলতে দাও, তারপর দেখাবো আমি কিসে আটকে আছি আর কি পড়তে পারি। সুন্দরী এক্ষুনি কাজে আসবে। নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন। রংচঙ্গে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে। নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যেয়ে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা। হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে। মনে মনে আওড়ালো, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো না বাবা। রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা। হাঁটুতে মুখ গুজে কান্না করছে। সব কিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে। মাহফুজা বেগম বলেন, এটা কি করলে তুমি? জামাই প্রথমবার এসেছে, কই তাকে আপ্যায়ন করবে, তা না উল্টো বন্দি করে রেখেছ। একদম চুপ করো তুমি। জামাই কত বড় সাহস, তুমি ভেবে দেখো। আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে। ওর 14 পুরুষ চৌধুরী হলে আমারও তালুকদার বংশ দেখি কার ঘাড়ের কটা মাথা। আমার মেয়ের জীবন নিয়ে কোন শালার বেটারে সাবলুডু খেলতে দেব না। মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না। মিজান তালুকদার এসে বলে, সমস্যা বলেই ডেকে এনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়েকে ও পণ্য ভেবেছে। রাতটা শেষ হোক চৌধুরী সাহেব। কি বলে এর উপর ডিপেন্ডেবল। আগে কি হবে? আশ্চর্য, তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা? তোমরা এখানে কি করো? পাবনা মেন্টাল হসপিটালে যাও। নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে, মুখ বন্ধ করুন মিস্টার পাইলট। আপনার মাথায় সমস্যা, আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘন্টাখানেক। আর হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। ওটা আপনার এরিয়া ছিল, এটা আমার। এবার বুঝবেন সুনয়না কি চিজ। ও রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল, এখন বিশ্বাসে পরিণত হলো। সো সেই মর্মে শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো। এই ছিল কপালে। নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলছেন, পাগলামো শুরু করলে যে পালাবেন সেই রাস্তাটাও কিন্তু বন্ধ। তাই চুপ করুন, ওকে? নয়না চোখ পাকিয়ে বলে, এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে অনেক টর্চার করেছেন। আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করো রাজকন্যা, এবার মতো আমাকে মাফ করো। বলেই হাসতে লাগলো। চুপ, একদম হাসবেন না। দেখুন আমি কি করি। পটলের মতো হাইট, ইঁদুর হয়ে বেরেলের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট। শীতের দিনে বিয়ে করতে কে বলেছে? মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে। এখন আমি আপনার বস্ত্র হরণ করব, তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষত বিক্ষত করে দেব। এরপর বুঝবেন কারো সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমনটা লাগে। মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হবো কি করে সে ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিচ্ছু করবে না, বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পরের টেবিলের ডয়ের থেকে সিজা নিয়ে এসে হুট করে জিয়ানের টি শার্ট ঘ্যাচাং করে কাটা শুরু করলো। জিয়ান নয়নার হাত ধরে বলে, কি হচ্ছে এসব? বাচ্চাদের মধ্যে বিহেভিয়ার কেন করছো? উফ শিট, বাচ্চাদের বাচ্চামাই করবে। আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা। আপনাকে কতবার বলবো আমায় বাচ্চা বলবেন না? আজকে আপনার খবর আছে বলেই। নয়না, দুর্বল হলে চলবে না। এটা তোর বাসা, সাহস দেখা। ছাড়ুন আমায়। এখন জোর দেখাচ্ছেন। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। কাম অন বাবু, সুইট কিউট বেবি বউ, লেটস এনজয়। জিয়ান নয়নাকে আরো নিজের কাছে টেনে আনলো।
নয়না চোখ বন্ধ করে বলে। প্লিজ ছাড়ুন, কিছু করবেন না আমায়। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে। কেন বাবু, ভয় করছে? আরে বেবি, কিসের ভয়? এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। ছাড়ুন, আমি সত্যি কিছু করব না। ছাড়তে পারে, তবে আমাকে এখান থেকে সেফভাবে বের করতে হবে। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না। কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কে যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো, তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকি এত কাছে আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়। আর সেই নারী যদি হয় তার বিয়ে করো বউ। সরি এই অনাকাঙ্ক্ষিত কিছুর জন্য। নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে। আমি আপনাকে আরেকবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শকড। আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে। হ্যাঁ, বুঝতে পারছি। প্লিজ ওয়ান কিস। এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে। প্লিজ ডোন্ট ডু দিস, এই মুহূর্তের বিপজ্জনক। প্লিজ জাস্ট ওয়ান কিস। তোর মাথা ঠিক নেই? কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন, এরপর কোনোদিন নিজেকে সাহসী বলবেন না আর। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যে যেখানে উত্তপ্ত স্পাতে হাত দিতে চাইছো। কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দু মাত্র সাহায্য করব না। ওকে কাম অন বাবু, তবে এরপর যা হবে তার জন্য কিন্তু তুমি তাই। একটা কিস করার জন্য এত কথা? সেদিন রাতে তো। বলেই মুখে হাত দিল। জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে। আগে ঠোঁট আড়াল করেছো? বলে আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো। নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে। লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো? এই মেয়ে কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যি 16 বছর? এত কি ভাবছেন? এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমায় কিস করতে হবে। জিয়ান একটু সরে আসলো, জোরে নিঃশ্বাস নিয়ে বলে। এই মেয়ে, আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি, তা বুঝতে পারছো? জানো তুমি আমাকে ঘুষকে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেডের উপর রাখলো। জিয়ান পেছন দিকে ঘুরে বলে। কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট, এর পরিণতি ভালো হবে না। নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুলনি এসে জিয়ানের পিছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গত রাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল আপনার? জিয়ান নরম স্বরে বলে। আমি দুঃখিত। ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরুন। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম। শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত। এতক্ষণ শীত লাগছিল, কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা দুহাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর চুপ করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকে আছেন, তারপর খাবেন ধোলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে। এবার বলুন, এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম, তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করলাম। জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে। আপনি দেখতে ঠিকঠাক, কিন্তু আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এড বক্স কোথায়? আমি কি ডক্টর নাকি আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে। ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে জিয়ানের সামনেই রাখলো। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছে, এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে। না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ও সরি, আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান রেজা চৌধুরী।
তা ভাই এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? ডিয়ার পিচ্চি বাবু, প্লিজ আপনি আমাকে রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা, শখ কত! পিচ্চি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পাচ্ছ না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। জঙ্গলে বিল্লির মতো কেউ কামড় দেয়? আমি দেখাবো আমাকে কোনো এক হিংস্র বা কিভাবে কামড়েছিল। তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2:40। ঘুমিয়ে পড়ুন। বোর হোক, আপনাকে বের করার ব্যবস্থা করবো আমি। আমি এখানে ঠিক আছে। ওকে ডিয়ার হাজবেন্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দিই। বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কম্পিউটারের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কমফোর্টার লজ্জা পাচ্ছে। ছি, একটা কমফোর্টারকেও ছাড় দিচ্ছেন না। ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে লীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরে যাচ্ছে, নিঃশব্দ কান্না। লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে লীলাঞ্জনার পাশে বসল। লীলাঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে, লীলাঞ্জনা ঘুমটা তুলে বলে, পাওয়ার যুদ্ধ মানে? লাবিব লীলাঞ্জনার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে, শরীর পাওয়া মানে কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব লীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলে, আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয়, আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। বলে লীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজ সাহেব বলেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল, আবার ওই বাড়িতে যেয়ে বলে ফেরত দিতে এসেছে আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে? সব কিছু এতই সহজ? ছেলে তো আমার একার ছেলে, যার জন্মের হবে তো তারই মতো। ঘাটতারামি তো আমার থেকে পাইনি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আরেক নবাবজাদার তো খবরই নেই, সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে, বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ। নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না সে। এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তামুক্ত থাকতাম। ওই তালুকদার বংশের লোকদের কোনোদিন সাহস হতো না আমাদের কথা শোনানোর। আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে, কাল রিসেপশন, মানুষ দাওয়াত দেওয়া, তাদের সামনে আমাকে যেন ছোট না হতে হয়। মিতা বেগম মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে। কিছুক্ষণ আগে চুপিসারে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করলো, উঠে বসে বলে, এত রাতে কেন কল করেছে আম্মু? কল করেছি নাকি তোর কর্ম করিয়েছে? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে সাথে নিয়ে আসবি। কিভাবে আনবি আমি জানি না। কাল রিসেপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া, আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস। এসবের কি দরকার ছিল? তুই জানিস না এসব তোর জন্যই হয়েছে। তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না, তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে। প্রেম করেছিস, ধোঁকা খেয়েছিস, সব ফল তোর। এখানে ওই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কি না সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গিনী। তার মর্যাদা রক্ষার দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। তবে কি এর সাথে বাকি জীবনটা কাটাতে হবে? এটা কি সম্ভব? নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে, আম্মু বাঁচাও। জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে? নয়না হাত দিয়ে চোখ ডলে বলে, পাইলট মহাশয়, আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে বলে দিলাম আমি। আচ্ছা বলো তো, আকাশের চাঁদের পাশে সবচেয়ে কোন সুন্দর জিনিস লাগে? তারা। না। তাহলে? অন্ধকার। রাত যত নিকশ কালো হবে, চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়েছেন। তুমি ঘুমাও। ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও? আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে। আচ্ছা, আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার, নাকি আপনি একটা বাটপার? তুমি জানো না পাইলট মানে কি? জানেন। আর ক্লাসে আমার রোল নাম্বার কত? ছাত্রছাত্রীর সংখ্যা কত?
আমাদের শাখায় 100 জন। তাহলে আর কত? 95 হবে হয়তো। আপনি আমায় ইনসাল্ট করছেন। আপনি জানেন আমি ক্লাসে ক্যাপ্টেন। আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না। সামনে এসএসসি পরীক্ষা, নিশ্চিত আমি গোল্ডেন পাবো। এই আপনার জন্য আমার পড়ালেখা ডিস্টার্ব হচ্ছে। আপনার বউ পালিয়ে গেছে, আপনার বিয়ে করা কেন লাগবে? আমার বাবা বলে বিয়ে করতে হবে। আপনি বলতে পারলেন না আমি বিয়ে করব না? আচ্ছা, আমার ভুল হয়েছে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক। আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না। কলঙ্কের ভাগ সব আমার। আমি সত্যিই দুঃখিত। আচ্ছা শোনো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, চলো আমরা লুডো খেলি। না, ঘুমোবো আমি। ভোর হতে বেশি সময় বাকি নেই, আসো বাকি রাতটুকু একসাথে কাটাই। আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো? আমরা কি আলাদা আছি? একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই। একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচের কথা বললে, আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো? আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন আপনি? তোমার কাছে ঠোঁট একটা আবদার। আয় হায়, আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন? আবদার করবেন মামা বাড়িতে আমার কাছে না? একটু অনুরোধ করতে চাই, রাখবা প্লিজ? আপনার ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই। আপনি একটু চুপ করে বসে থাকুন। তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে? নয়না ডয়ের থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, প্লিজ আগামীকাল দিনটা দাও আমাকে। আমার একটা দিন আপনার কি উপকারে আসবে? তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে। হাত ছাড়ুন, আপনি টাচ করলে কেমন যেন লাগে। জিয়ান হাত সরিয়ে নিল। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কিন্তু দেখতে সুন্দর। আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমার তো মনে পড়ে না। আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল। আপনি রেগে বলেছিলেন ওড়না সামলে না রাখতে পারলে পড়ার কি দরকার। তোমার ফিল্মি ডায়লগ এসব কখনো আমার সাথে হয়নি। অদ্ভুত, আপনাকে আমি মিথ্যে কেন বলবো? আপনিই ছিলেন ওটা। আমার ওড়না ছিঁড়ে ফেলেছিলেন। আচ্ছা, তা তুমি বাচ্চা মানুষ একা বসুন্ধরা কি করছিলে? আরে একা একা মানে ফুপির সাথে গিয়েছিলাম। সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। জানেন আমি তো সেদিন আপনাকে দেখে পুরো ফিদা। ব্ল্যাক কোট, সাদা শার্ট, সুন্দর করে চুলগুলো সেট করা। এজন্য সরি বলেছি, নয়তো ঝগড়া করতাম। তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো। আমরা ভোরে চলে যাবো বাসায়। পরশুমে ডিউটি শুরু, আগামীকাল রাতে চলে যাব আমি। এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি ভুলে যাও আমার নাম। মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, আপনি চলে যাওয়ার পর কি হবে? কিছু হবে না, তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নেবে। আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনের সবটুকু অনুনয়ের বিনিময়েও মুছে দিতে পারবো না। ক্ষমা চাইব সে যোগ্যতাটুকু আমার নেই। আমি ভুলে যেয়ে নতুন করে জীবনটা সাজিয়ে নাও। মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি, যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যেয়ে অতল কপরে। জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিয়ান নয়নার মাথাটা সরালো না, সেভাবে বসে থেকে ভাবতে লাগলো। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমাকে কিভাবে মেনে নেব? আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না। কোনোদিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর এসব কিছুর জন্য দায়ী আমি নিজে। জিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপালে আলতো করে ছুঁয়ে দিতে। লীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। ল্যাব বেডের উপরে বেঘরে ঘুমোচ্ছে। লীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল, সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আচ্ছা, একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না? ভালোবাসা তাহলে কি মিথ্যে আশা? যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম, সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল। আমার চোখের পানি, আমার দুঃখ কষ্ট তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না। লীলাঞ্জনার হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল। অতীত। আচ্ছা, তুমি আমাকে কখনো কিস কেন করনি? এতটুকু তো করাই যায়, তাই না? জিয়ান লীলাঞ্জনার হাতের উপর হাত রেখে বলে, তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই। একটু একটু পাওয়াতে আমার পোষাবে না গো। আজকে কিস করব, কালকে হাক করব, এরপর ধীরে ধীরে অন্য কিছু। একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না, কারণ আমি তোমাকে ভোগ করেছি। আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই। পরিপূর্ণ পাওয়া মানে কি গো? তুমি যা ভাবছো তা না। পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয়। আর তা এমন এক মোহ তৈরি করবে
যা বারবার আমাদেরকে আরো কাছে টানবে। যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে। শুরুতে সেখানে সামান্য। এসব মনে করে নিজের চুল মুঠ করে ধরল। ঠোঁটে লেপতে থাকা লিপস্টিক শরীরের দাগ প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না, শুধু ছিল চাহিদা পূরণ। উঠে সে বেডের সাইড থেকে মোবাইল নিল। ভয়ে ভয়ে 3 দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করলো। মেসেঞ্জারে ঢুকতেই বুক কেঁপে উঠল। একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে। গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা, এরপর আর কোনো অপেক্ষা নেই। সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল। নিকনেম এখনো মাই হার্ট দেওয়া। কত শত টেক্সট। লাস্ট টেক্সট ছিল ভালো থেকো। কাপা কাপা হাতে টাইপিং করতে চেয়েও ধমকে গেল। এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে। ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে যেও আবার উকি দিল জিয়ানের ইনবক্সে। টাইপিং করলো, পারলে ক্ষমা করে দিও আমাকে। তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে। নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও, ক্ষমা করে দিও। রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা, সাথে ভারী গহনা পরে বসে আছে নয়না। রুম ফাঁকা হতেই দুহাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে বলে, এই শোনো না, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে। मैं इतनी सुंदर हूँ, मैं क्या करूँ? বিয়ে করতে চাইতাম সুন্দর করে বউ সাজতে, বউ সাজা শেষ, বিয়ের শখও শেষ। আবার নিজেই বিড়বিড় করে বলে, শখ আবার কি? তোর তো বিয়েই শেষ। ধুর, যাও, একটা বিয়ে হলো, স্বামী থাকে বিদেশে, পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই। জিয়ান সত্য শাও নিয়ে কোমরে একটা টাওয়াল জড়িয়ে বের হয়েছে। শরীর জুড়ে এখন মুক্তোর দানার মতো পানির ফোঁটা টপকে পড়ছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। অর্ধনগ্ন ফর্সা জিম করা পেটানো বডি। নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে। মনে মনে বলে, বাপরে, কি বডি বানাইছে, পুরো সালমান খান। নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে। হঠাৎ জিয়ানের নজর গেল নয়নার দিকে। লিটল পরি লাগছে আজকে নয়নাকে। আয়নার দিক থেকে তাকিয়ে বলে, মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী, কিউট ফেস, সাথে কেমন একটা সুইটনেস আছে, চুলগুলো লম্বা। জিয়ান হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন? নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই। আমার ইজ্জত লোড করেছে চোখ দিয়ে। রাবিশ কথাবার্তা বলবেন না। আচ্ছা, ছেলেরা জিম করে 6 প্যাক বডি কেন বানায়? তুমি বলো কেন বানায়? আপনি জানেন না বুঝি? এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্যই। ওই যে টনি কাকারের গান আছে না, मैं जिम शिम जाता हूँ तेरे लिए, मैं बॉडी बनाता हूँ तेरे लिए, मैं अंधे शांधे खाता हूँ तेरे लिए। তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছো? নয়না হাতের করগুনে বলে, 10 জনের। হোয়াট? আরে হ্যাঁ, তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রভাসের। জানেন, আমার ক্রাশ ছিল মহেশ বাবু, তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী, তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল সালমান খানের বডি। দেখেছেন কি বডি? বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছো? ওরা কি চোখের পেছনে ছিল? ওরা তো আমার চোখের সামনেই ছিল, টিভি স্ক্রিনে। সরাসরি কতজনকে দেখেছো? নয়না জিয়ানের একদম কাছে এসে বলে, এই তো দেখছি ওয়ান অ্যান্ড অনলি প্লেনের ড্রাইভারের বডি। কতবার বলবো আমি পাইলট? ওই একই কথা, যাহা কুদু তাহাই লাও। এসব বাদ দিন তো, আগে বলুন তো এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন? পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ড পূর্ণ করতে হয়, যেমন চোখের দৃশ্য ক্ষমতা, রক্তচাপ, শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর জন্য জিম করে বডি বানিয়েছে, মেয়েদের দেখাতে না। মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন, এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না। আমার ঠোঁটের ইজ্জত লুট করেছ, এখন চোখ দিয়ে শরীরের ইজ্জত লুট করার ধান্দা? আপনার আবার ইজ্জতও আছে? নেই না। ওকে বেবি, ইজ্জত যেহেতু নেই তা হরণ হলেই বাকি। বলে নয়নার সামনে দাঁড়ালো। নয়না চোখ বন্ধ করে বলে, দূরে সরুন, লজ্জা লাগছে আমার। এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি? ছি, কি ভাষার ব্যবহার করছেন আপনি! আমি গিলে খাবো কেন? আমি জাস্ট উপভোগ করছিলাম। তো এইভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলে। লজ্জা যখন নেই, আসো তোমাকে জড়িয়ে ধরি।
আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাশমি ভাবেন নিজেকে, সালমান খানও তো ভাবতে পারেন। এবার বুঝলাম। নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে, কি বুঝলেন? ঠোঁটে স্টাম্প কার্ড কি করে বসালে? ইমরান হাশমির ছাত্রী তো, তাই তো আমার নিরীহ ঠোঁটের এই দশা। আপনার সাহস তো কম না, আমাকে এইসব বলেন। তো আপনি কি নিজে তো ইমরান হাশমির টু পিস? ইয়েস বেব, তোর পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাশমির মতো স্বভাবের কারণ। আই নিড ইউর লিপস জাস্ট 2 মিনিট, ফ্লেভার চেক করে ছেড়ে দেব। নয়না পেছনের দিকে ঘুরে বলে, এটা স্ট্রবেরি ফ্লেভারের হুদা বিউটির গ্লাসি লিপস্টিক, মাত্র 2000 টাকায় কিনে চকলেটের মতো খেয়ে ফ্লেভারের টেস্ট করতে পারেন। ভাবলাম নায়ক বের হলো ইমরান হাশমি, ছে। জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট, রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে, তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না? 2000 টাকা দিয়ে লিপস্টিক কে কেনে? আজকে তো টেস্ট করে দেখতেই হবে কেমন আছে এতে। তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে? নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্যত হলেই জিয়ান নয়নাকে ধরে ফেলে। প্লিজ ছেড়ে দিন, 3 ঘন্টা লাগিয়ে এত সুন্দর করে হেয়ার স্টাইল করেছি, নষ্ট হয়ে যাবে। আমার ঠোঁটে স্টাম্প লাগিয়ে দিয়েছ, আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন। জিয়ান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, সেম স্টাম্প তোমাকেও দিব, সদবোধ। সদবোধের কথা আসলে তো আপনি আরো অনেকগুলো পাও না, আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন, ভুলভাল কিছু করলে কিন্তু চলবে না। নয়না সামনের দিকে তাকিয়ে বলে, হায় আপনাকে তো পুরাই। বলেই চুপ হয়ে গেল, নিজের কথা পূর্ণ করলো না। বলো পুরাই কি? বাজে দেখতে লাগছে, একদম কলা গাছের মতো। এরই মধ্যে ডাক পড়ল মিতা বেগম। বলেন, কি রে, তোদের হলো? হ্যাঁ আম্মু আসো। মিতা বেগম এসে বলে, মাশাল্লাহ, আমার বৌমাকে তো একদম পরি লাগছে। কারণ নজর না লাগো, আমি যাচ্ছি, তোরা আয়, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। জিয়ান নয়নার পাশে দাঁড়িয়ে বলে, আমার হাতে হাত রাখো আর ঠোঁটের কোণে মুচকে আসে। কেন, আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি? মনে করো তাই, যা বলছি তাই করো। কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না, আপনি তাল গাছ আর আমি আম গাছ। আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে। তোমার দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলে এত সুন্দরী বউ পেয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি, আজকে তোমাকে দেখতে রূপকথার রাজকন্যা লাগছে। লাবিব বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলের টর্চ অন করে নীলাঞ্জনাকে খুঁজতে থাকে। হঠাৎ লাবিবকে দেখে নীলাঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নয়নার মোবাইল হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইল নিয়ে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। নীলাঞ্জনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছো তা না, আমি জাস্ট। আর কিছু বলার আগে লাবিব নীলাঞ্জনার মুখ চেপে ধরে বলে, তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুলসজ্জা সেরে তোর এক্সের কথা মনে পড়েছে? কেন মনে পড়লো? তোর বর তোকে খুশি করতে পারিনি তাই এক্সের কথা মনে পড়লো? ছাড়ো, আমার লাগছে। লাগুক। চুলগুলো মুট করে ধরে বলে, তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করিনি, তুই মিথ্যা বলেছিলি। বল তোর কোন কোন জায়গায় স্পর্শ করেছে? আমার স্পর্শ তোর ভালো লাগেনি? তোর পুরনো প্রেমিক স্পর্শ মনে পড়লো? ইউ লিটল স্ন্যাক, আপনাকে আজ আমি ছাড়বো না একদম। প্লিজ বেবি, আমাকে ছেড়ো না। অসমর্থ কাজটা পুরোপুরি সমর্থ করে প্লিজ ছেড়ো না কিন্তু। আপনি জানেন আপনি চরম অসভ্য। পুরুষ মানুষ একটু একটু অসভ্যতা করেই থাকে, ইটস কমন বেব। দূরে সরুন, ভুলে গেছেন কি বলে নিয়ে এসেছিলেন? তুমি একটু আগে বললে আমাকে ছাড়বে না। অসভ্য লোক, আপনার মোবাইলটা একটু দেন তো। পার্সোনাল জিনিস কাউকে দেখায় না। মোবাইলে কয়টা জিএফ নিয়ে ঘুরেন যে মোবাইল কেউ চাইলে তাকে দেওয়া যাবে না? গার্লফ্রেন্ড যারা বুঝি মানুষের আর কোনো পার্সোনাল লাইফ নেই। থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু সেটা মোবাইলে না। একটু আগে যখন রুমে ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ, সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা? আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না, জাস্ট কয়েকটা পিক তুলবো। নয়তো এক কাজ করুন, আমায় কয়েকটা পিক তুলে দিন। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেবো? হ্যাঁ দেবেন, নয়তো আমিও রুম থেকে বের হব না। আপনার কথা আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না? জিয়ান নয়নার হাত ছেড়ে দিয়ে বলে, পিক দিয়ে কি করবে? ফুরসত পেলে লবণ মরিচ মাখিয়ে আচার করে খাবো। সোজা কথা বলা যায় না? না, বলা যায় না, মুখ বন্ধ করে ফটাফট কয়েকটা পিক তুলে দিন তো। জিয়ান আর কথা না বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল।
বুঝে গেছে এই মেয়ে নাছর বান্দা, পিক না তুলে দেওয়া পর্যন্ত শান্তি দিবে না। নয়না সুযোগ বুঝে মোবাইলটা হাত থেকে নিয়ে বলে, 3টা সেলফি তুলবো। আমার মোবাইল আমার কাছে দাও, ভালো হবে না কিন্তু। ভালো আর কি হবে, তার চেয়ে খারাপই হোক। ওকে বেব, তুমি যখন চাইছো খারাপ কিছু হোক, তাহলে তো খারাপ করতেই হয়। এই একদম আমায় টাচ করবেন না, জাস্ট 3টা সেলফি তুলবো। জিয়ান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে। নয়নার হার্টবিট বাড়তে থাকে। নয়না নিজের হাত উঁচু করে নেয়। জিয়ান মুচকি হেসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তাহলে খারাপ কিছু হয়ে যাক। নয়না চোখ বন্ধ করে নেয়। জিয়ান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। বাহ, খারাপ কিছুর জন্য এত প্রস্তুতি। নয়না কিছু বলবে তার আগে নাহিদ রুমে এসে বলে। নয়না জিয়ানের হাত টেনে কানের মুখে বলে, এটা কে? আরে বাহ, এর জন্যেই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন। ইংরেজি সাবজেক্ট নিয়ে যে অনার্স করে তার মধ্যে মধুসূদন আসবে কোথা থেকে? তুমি নাইটকে আগে থেকে চেনো? হোয়াট? আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন? তো আগে চিনবেন কি করে? আজকেই চিনলাম। আজকে চিনাতে সহজভাবে কথা বলছো। সরি দেবর ভাইয়া, আমি আজকে আপনাকে চিনলাম, তাই একদম কঠিন কথা বলবো না। নাহিদ হেসে বলে। নাহিদ চলে গেল। নয়না বলে, আপনার মাথাটা একটু নিচু করেন, কেন? একটা গোপন কথা আছে। জিয়ান নিচু হয়ে বলে, তাড়াতাড়ি বলো। আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি। আমার কথা আমি রাখছি, আপনার কথা রাখছেন না কেন? সব মিটে যাক, তারপর পেয়ে যাবে। জানেন, লম্বা ছেলেদের সাথে বিয়ে হলেই এক সুবিধা। কি সুবিধা? আপনি সব সময় আমার কথা মাথা নিচু করে শুনবেন, আর আমি সব সময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাবো। জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হাতে হাত রাখো আর চলো। আর হ্যাঁ, মনে আছে তো আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? মনে আছে। তো কিপ স্মাইল। জিয়ান আর সুনয়নার যখন এন্ট্রি নিচ্ছিল তখন উপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল। জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে নিয়ে স্টেজে বসালো। সবাই নয়নার প্রশংসা করছে। সবাই বলছে চৌধুরী বাড়ির বড় বউ একদম পরীর মতো, সো প্রিটি। জেরিন চৌধুরী উপরে উপরে প্রশংসা করলেও মনে মনে ক্ষোভ। তার মেজো মেয়ে শাইনার জন্য পছন্দ করেছিল, কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি। শাইনা এসে বলে, মম, ভাবি এত কিউট, একদম রূপকথার রাজকন্যার মতো লাগছে। নজর না লাগুক কারো, বলতেই হবে দ্য পারফেক্ট রেজা চৌধুরীর পারফেক্ট ওয়াইফ। ভাইয়ার পছন্দের প্রশংসা করতেই হয়। চুপ করো, এই মেয়ে এখানে তোমার জায়গা দখল করে বসে আছে। আমার জায়গা হলো জাহিনের হৃদয়। মম, আমি জাহিনকে ভালোবাসি। রেজা তাও ভদ্রতা বজায় রাখে। জাহিন, ও কোনোদিন তোমাকে পাত্তা দিবে? সারা দেশ ভ্রমণ করা ছাড়া আর কোনো দিকে খেয়াল আছে? এমন ছেলের সাথে সংসার হয়, নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত অ্যাটেন্ড করলো না। এটাই তো আমাকে আরও টানে জাহিনের দিকে। বিয়ের পরে বরের সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো। চুপ করো আর আমার সাথে আসো, খেয়ে নি। মাহবুব তালুকদার, তার ভাই, আরও আত্মীয় স্বজনরা সবাই এসেছে। জাহানারা বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন। নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের উপর দিয়ে বলে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, যতদিন আছি আমি আগলে রাখার চেষ্টা করব। জাহানারা বেগম বলেন, আম্মু, এত কথা বলার সময় এটা দেখো, আশেপাশে কত মানুষ, পরেও তো বলতে পারবে এসব কথা। নাইট সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো। জিয়ান চোখ রাঙিয়ে বলে, এসব কি? মিতা বেগম এসে বলেন, তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে, তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও। এটা স্মৃতি হিসেবে বহন করবে দুইজন। সবাই একত্রিত হয়ে ঘিরে রেখেছে জিয়ান নয়নাকে। চারপাশ থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। এমন মুহূর্তে না করার কোনো অপশন পেল না। আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। নয়নাও আংটি নিয়ে জিয়ানের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল। ওদের উপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে। নয়না মনে মনে বলে, ইস, এগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম। থাক, সমস্যা নেই, শাশুড়ি আন্টির থেকে পরে নিয়ে নিব ভিডিও। নয়না আংটি পরিয়ে জিয়ানের হাত এখনো ছায়নি। সে চলে গেছে তার ভাবনার জগতে। নাহিদ বলে। নয়না সাথে সাথে হাত ছেড়ে দেয়।
নীলাঞ্জনা রুমের মধ্যে এক কোণে গুটিসুটি মেরে বসে বসে কান্না করছে। পরিবারের বড় মেয়ে, সবার আদুরে, কেউ কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি। লাবিব বাহিরে গিয়েছিল, রুমে এসে নীলাঞ্জনার সামনে বসে। নীলাঞ্জনার হাত ধরে বলে, নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ধীরে ধীরে লাবিবের স্পর্শ গভীর হতে থাকে। নীলাঞ্জনা পাথরের মূর্তির মতো, তার যেন কোনো হেলদোল নেই। লাবিব নিজের কার্য সাধন করে নীলাঞ্জনার কপালে চুমু খেয়ে বলে, নীলাঞ্জনা উঠে এসে ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগলো। মানুষ নিজের ভুলে নিজেই যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে, তখন কাউকে কিছু বলা যায়, আবার সহ্য করা যায় না। অন্তরপুরে ছাই হলো আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না।